কবিতা নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো একান্তই আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। তবে ভালো লাগা না লাগার বিষয়টা আলাদা। আসলে আমার বলাটা আর আমার থাকাটাই একটা কথা, থাকাটাই মূল। কবিতা আসলে আজকের এই পরিবেশের মতো, আজকের এই রাতের মতো। কবিতা বিশাল বিকট অন্ধকারের মধ্যে এভাবেই মোমের আলোর মতো জ্বলে থাকে। এই কবিতাকে যে বা যারা যত বড় অপশক্তি হোক, যদি নিষ্পেষিত বা উড়িয়ে দিতে আসে, কখনোই সম্ভব নয়। কোনো শক্তি কি পৃথিবী থেকে মানব সভ্যতাকে উড়িয়ে দিতে পারবে? যদি কখনো মানব সভ্যতা মানুষকে একদম শেষ বিলীন করে না দিতে পারে, আবার বিলীন করে দিতে পারে, তাহলে হয়তো কবিতা উঠবে। যদি পৃথিবীতে মানুষ থাকে তাহলে কবিতা থাকবে। তো এই কবিতা নিয়ে আমার ব্যক্তিগত কিছু কথা বলি। তখন আমি ক্লাস 4 থেকে 5-এ উঠব, তখন একটা উপন্যাস পড়ি। আর সেই উপন্যাসের কথা ঠিক মনে করে উঠতে পারছি না। তবে তখন পাঠ্যসূচিতে যে কবিতাগুলো পড়তাম, সেই কবিতাগুলো পড়ে আমি বেশ ইন্সপায়ার হতাম। ভাবতাম এরকম কবিতা লিখতে পারলে পরে হয়তো আমিও এরকম পাঠ্যসূচির বইয়ে উঠতে পারবো। আমি সেখানে কবিদের জীবনী পড়তাম, ছোট করে আত্মজীবনী দেওয়া থাকতো, বা কবি পরিস্থিতি যাকে বলে কবি পরিস্থিতি দেওয়া থাকতো। তো আমি সেই কবি পরিস্থিতি পড়তাম আর ভাবতাম এরা, এই কবি কতদিন আগে মারা গেছে, কত বছর আগে, আজ আমরা তার কবিতা পড়ছি, তার জীবনী পড়ছি, কত কিছু করছি। এটি কিন্তু সেই ছোটবেলার কথা। আমি তখন ক্লাস 4-5-এ পড়ি। তো আমি তো গ্রামে বসবাস মানে গ্রাম থেকেই বড় হয়েছি, গ্রামেই আমার কবিতার উদ্ভব বা কবিতার প্রতি আকর্ষণ, কবিতা লেখালেখি শুরু। তো এখন বর্তমান গ্রামে থাকি না, তবে বেশ বড় কোনো শহরেও থাকি না, গ্রামের পাশের গাড়াগঞ্জ বা শৈলকুপা বলা যায়। তো ওই সময় থেকে আমার ভেতরে কবিতার যে এক ধরনের স্পৃহা, বা কবিতা লিখতে হবে বা কবিতা পড়তে হবে, যে একটা মাদকতা, একটা নেশা ভেতরে ঢুকে যায় আর কি। তো আমি তখন কায়কোবাদের কবিতা পড়তাম, মানে পাঠ্যসূচি। তাছাড়া আমার সেইভাবে হেল্প করার মতন কেউ ছিল না, যেহেতু আমি অজপাড়া গ্রামে বসবাস করতাম। তো আমাদের এলাকায় কোনো কবি আছে সেটাও আমি জানতাম না সেই সময়। আমি রবীন্দ্রনাথের কবিতা, এটা স্বীকার করব, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের কবিতায় বেশি পাঠ করতাম। তো এভাবেই পড়তে পড়তে আস্তে আস্তে আমি এই পর্যন্ত এসেছি। এখনও আমার পড়ার স্পৃহাটা অনেক বেশি। আমি লেখার থেকে পড়তে বেশি পছন্দ করি। তবে সময়ের অভাবে অনেক সময় পড়ার থেকে লেখার পরিমাণটা বেশি হয়ে যায়, বা এখন হচ্ছে এরকম। তো বর্তমান কবিতা আসলে কবিদের আমি সেই সময় যখন ছোট ছিলাম, ক্লাস 4-5-6, এক কথায় আমার বই প্রকাশের পূর্ব পর্যন্ত আমি কবিদেরকে একদম ঈশ্বরের কাতারে বা ফেরেশতার কাতারে তুলে রাখতাম। আমি ভাবতাম, আমি কল্পনা করতাম যে কবিরা খুবই পবিত্র হয়। কবিদের আচার ব্যবহার এবং কবিদের মেধা, কবিদের কথা, তারা এমন হয় যে ঈশ্বরের মতো, বা আপনার ফেরেশতাদের মতো। হয়তো ঈশ্বরের মতো উচ্চারণ করাটা অনেকেই খারাপভাবে নেবে, তবে আমি বলছি সেই সময়ের আমার সেই ছোট্টবেলার কনসেপ্ট, ছোট্টবেলার চিন্তা। কিন্তু আমি আস্তে আস্তে যখন কবিদের সাথে মিশতে শুরু করলাম, কবিদের সাথে কবিতা বা আলোচনা
সব কিছু করতে শুরু করলাম আর আস্তে আস্তে বড় হতে লাগলাম, তখন দেখলাম যে না, আমার ছোটোবেলার ধারণা সম্পূর্ণই ভুল। কবিরা সবাই ভালো হয় না, সাধারণ মানুষ যেমন সবাই ভালো না, নেতা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যেমন সবাই ভালো না, ঠিক কবিতায়ও সব কবি ভালো না। কিছু কিছু কবি, তবে ভালো কবির সংখ্যা মানে কবিতার দিক দিয়ে না, মানুষের দিক দিয়ে ভালো কবির সংখ্যা খুবই কম। তবে ভালো কবি এবং যারা ভালো কবিতা লেখে তাদের এক ধরনের অহংকার থাকে, কিন্তু কিছু কিছু কবি আছেন তাদের কবিতাও হয় না, আবার তাদের অহংকারও অনেক বেশি। কিছু কিছু কবি আছে চোর কবি, যারা অনেক কবিতা পড়ে পড়ে বা নতুনদের কবিতা পড়ে পড়ে সেখান থেকে কিছু কিছু নিয়ে টাচ করে সেই কবিতাগুলো নিজেরা লেখে। তবে সময় বলে দেবে কারা টিকবে আর কে টিকবে কে টিকবে না। আর ছোটোবেলা থেকেই পত্রিকায় কবিতা প্রকাশের জন্য খুবই ব্যস্ত থাকতাম। যদি কেউ বলতো আমার কবিতা পত্রিকায় ছেপে দেবে, তাহলে আমি, সে যা বলতো, যেখানে যেতে বলতো আমি তাই করতাম, সেখানেই যেতাম। তো এই জায়গায় আমি একটু বলি যে আমার একটা বন্ধু ছিল, নাম রাসেল রানা। তো ওর মেধাশক্তি খুবই ভালো ছিল, ওর বাবাও একজন ভালো মেধাবী ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন। ও কবিতা লিখতে, ও প্রথম পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর ছবি এঁকে নিজের রিডিং রুমে রেখেছিল। পরবর্তীতে আস্তে আস্তে ওর রাজনৈতিক যে বিষয়টা, রাজনৈতিক জানাশোনার পরিধি যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন ও আস্তে আস্তে বাম সংগঠনের সাথে সংগঠিত হয় এবং বঙ্গবন্ধুর আদর্শ ওর আর ভালো লাগে না, সেই জায়গা থেকে সরে আসে এবং তার রিডিং রুম থেকে বঙ্গবন্ধুর ছবিটা সরায় ফেলে। তো আমি তখন ক্লাস 6-এই ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর ওর সাথে প্রথম আমার খুব বিরোধ হয়, পরবর্তীতে আস্তে আস্তে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বটা খুবই গাঢ় এবং স্পেশাল হয়। তো আমি আমার প্রথম কাব্যগ্রন্থ অসমাপ্ত খেলাঘরের আমার ছোট কবি পরিস্থিতিতে জানাইছি, ওখানে উল্লেখ করেছি যে আমার একটা বন্ধু ছিল যার সাথে আমি সর্বত্র ঘুরতাম, যেমন শ্মশান, তারপরে আপনার গোরস্থান, রাত দিন নেই, এটা রিয়েলি আমরা গেছি, আমরা নদীতে মাছ ধরেছি, আমাদের তখন দিন রাত ছিল না, তখন সম্ভবত 8-9-এ পড়ি, এই সময় আর কি। তো ওর কাছ থেকে আমার আগে থেকে ভেতরে কবিতার একটা আসে, এবং আমি আমার ক্লাস 5-6 মানে 4-এর মাঝামাঝি থেকে আমাদের এক ক্লাসমেট বা বান্ধবী বলে তাকে ভালোবাসতাম। নামটা উচ্চারণ বা উল্লেখ করি, সমস্যা কি, নাম ছিল সাথী। তার নিয়ে অনেক স্মৃতিও আছে, অনেক কথা আছে। আমি ওকে নিয়ে একটা উপন্যাসও লিখি সেই সময় আর কি। তো সেই উপন্যাস কালের স্রোতে, জীবনের বাস্তবতায় আজ কোথায় আছে আমি জানি না। তো ওই বন্ধুর আমার ভিতরে যে কবিতার বোধ আসে, সেই বোধটা ওর কাছে এসে মানে ওর সংস্পর্শে এসে কিছুটা শানিত হয় এবং ওর সংস্পর্শে এসে আমি অনেক বই পাওয়া শুরু করি। তার মানে ওর বাসায় অনেক বই ছিল, সে বইগুলো ছিল রাজনৈতিক, সাহিত্যিক এবং দেশি বিদেশি মিলে। ওর কাছে প্রথম আমার ওই সময় ওর কাছে যে বই ছিল, আমি ওই রকম বই আর কারোর কাছে দেখিনি। তো ওর ওই বইগুলো দেখে ইন্সপায়ার হয়ে ওর কাছে ভালোবাসা বন্ধুত্ব হয়। হওয়ার পরে আমি ওর কাছ থেকে বই নিতাম বা ও আমাকে বই দিয়ে পড়াতো, বই দিয়ে বোঝাতো। তো ও আমাকে ব্যবহার করেছে অনেক রাজনৈতিক ক্ষেত্রে। আমার কবিতা ছেপে দেওয়ার নাম করে আমাকে অনেক জায়গায় নিয়ে যেত, আর আমি অবলীলায় বাড়ির কাজ, বাড়ির পড়া, আমার পাঠ্যসূচির পড়া সব বাদ দিয়ে আমি ওর পিছনে ছুটতাম। তো কবিতার জন্য অনেক ছুটেছি, এখন আর ছুটি না। এখন ফেসবুকে দিতাম, কিছুদিন আগেও ফেসবুককে আমি অনেক বেশি প্রাধান্য দিতাম।
এবং প্রিন্টের, আমি এখনও প্রিন্ট হোক আর যেখানে কবিতা দেওয়াটাকে আমি সেইভাবে আর পছন্দ করি না। আগে মানে ছোটোবেলা থেকে কবিতা দেওয়ার প্রতি যে আমার একটা টান ছিল, সেই টান আস্তে আস্তে একদম মানে সেই ক্ষতটা শুকায় গেছে। এখন আর চাই না আমার কবিতা কোনো পত্রিকায় ছাপুক, এরকম ভাবি না, অনেকেই চাই, দিই না। তো ওই বন্ধু আমাকে অনেক কিছুই মানে বন্ধু হিসেবে অনেক কিছুই মানে পেয়েছি, ওকে দিছি, একসাথে অনেক জীবনের স্মৃতি আছে। তো একদিনে তো সব স্মৃতির কথা বলা যায় না। তবে কবিতায় আমাকে শানিত করার জন্য এবং আমার যে কবিতাগুলো প্রথম আমি ঝিনাইদহ, আমাদের ঝিনাইদহতে একটা পাবলিক গণগ্রন্থগার আছে, সেই গণগ্রন্থকার থেকে অরণি নামে একটি পত্রিকা, এরকম মোটা একটা সংকলন, আমি ওই সংকলনটা ওখান থেকে চুরি করে আনি, সত্য কথা বলতেছি আর কি, চুরি করে আনি এই কারণে ওর ভিতর অনেক দোষক ওয়ারি দিয়ে কবিদের কবিতার কিছু কিছু অংশ দিয়ে বেশ সুন্দরভাবে একটা ইয়ে করা। তো ভাবলাম যে এইটা খুবই প্রয়োজন, তো আমি ওখান থেকে নিয়ে আসি এবং সেখান থেকে কবি কামাল মাহমুদের নাম্বার পাই এবং তার সাথে যোগাযোগ করি অনেক কষ্ট করে। তখন আমার একটা ফোন ছিল, এটি সম্ভবত আমার এসএসসি পরীক্ষার পরে বা আগে পরে এরকম সময় হবে। আমি নিভৃতে নিজের অজপাড়া গ্রামে আমার এই বোধ, আমার এই কবি সত্তা লালন করে চলেছি এবং সন্ধান করছি কোনো একটা মাধ্যম দিয়ে যাতে আমি কবিতায় ভালো কিছু করতে পারি বা আমি কবি হতে পারি। আমার ভিতরের একটা কনসেপ্ট ছিল যে আমি কবি হব, ওই রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, অরহাম পামুকরা বা এরকম যারা কবি সাহিত্যিক আছে তাদের কবিতা পড়তাম এবং তাদের জীবনী পড়তাম এবং ভাবতাম ওই ধরনের কবি হওয়ার জন্য। তো আমি যে ওখান থেকে কবি কামাল মাহমুদের নাম্বার নিয়ে তাকে ফোন করি, তখন আমি আমার কুমার নদের পাশে গিয়ে মানে আমি বিকেল টাইমটাই বই নিয়ে, কলম নিয়ে, খাতা নিয়ে চলে যেতাম নদীর পাড়ে আর কি, নদীর কূলে সবুজ ঘাসের উপর বসে একা একা, যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে আর বাড়ি থেকেও যেন আমাকে কোনো কাজে, যেহেতু আমার বাবা কৃষক ছিলেন বা কৃষক, তিনি কৃষিকাজে আমাকে ডাকবেন এরকম ভেবে আমি নির্জনে গিয়ে আমার এই কবিতার সাধনাটা করতাম। তো একদিন কবির সাথে কথা হয় এবং আমি কবিতা পাঠানোর পরে তিনি বললেন যে হ্যাঁ তোমার কবিতা হচ্ছে, তবে এই কবিতায় আরও বেশি ছন্দ লাগবে। তো যেহেতু কামাল মাহমুদ ছন্দ বিষয়ে খুবই সচেতন এবং তিনি ছন্দ যুক্ত কবিতা লিখতে এবং পছন্দ করেন, ছন্দের বাইরে কবিতা তিনি পছন্দ করতেন না। তো তিনি আমাকে অরণির আরও কিছু সংখ্যা পাঠায়, আমাকে কবিতা লেখার ক্ষেত্রে ইন্সপায়ার আমার মনে থাকাকালীনই সেই আমাকে সব থেকে ভালোভাবে ইন্সপায়ার করে এবং বই দিয়ে সাহায্য করে। এবং তিনি বলে, মোবাইলে তার সাথে পরবর্তীতে অনেক কথা হয়েছে, যদিও তিনি আমার অনেক সিনিয়র ছিলেন, তবুও আমি তাকে বিরক্ত করে করে কবিতার বিষয়ে শুনতাম। তে তিনি প্রথম আমাকে এই কবিতার বিষয়ে এত কিছু জানায়। তো পরবর্তীতে আর তার সাথে যোগাযোগ করতে পারিনি, আর কথাও হয়নি। তবে তার যে আমার কবিতার প্রতি যেটুকু সাহায্য করেছিল বা করেছিলেন সেটা আজও আমি ভুলিনি, হয়তো ভোলারও না। আসলে আমার জীবনটা খুবই বাধাগ্রস্ত এবং প্রত্যেক বছরেই আমার জীবনটা নতুন করে ভাঙে, আবার পুরো বছরটা আবার নতুন করে গড়ে, এই ভাঙার চোরার মধ্য দিয়ে জীবনটা চলছে। তো কবিতার বিষয়ে আমার আত্মজীবনীমূলক কিছু কথা আজ এখানেই শেষ করছি এবং পরবর্তীতে আমার আত্মজীবন বা আত্মজীবনী কথা, কবিতার বিষয়, আমার স্বরচিত কবিতা, অন্য কবিদের কবিতা, এক কথায় কবিতা রিলেটেড আর আমার আত্মজীবনী রিলেটেড আর যা কিছু পাওয়ার ইচ্ছা বা দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং
আপডেট, নতুন আপডেট বা আমার জীবনী, আমার জীবনের বাস্তবতা, ঘটে যাওয়া কথাগুলো শোনার জন্য বা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।